আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার ১ম টি-20 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ৭ বছর পর পাকিস্তান টি-20তে কোনো জয় পেল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে অস্ট্রেলিয়ায় তো তাদের নিজস্ব মাটিতে যখন খেলা হয়, অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে খেলে। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান এই পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টি-20ও জেতেনি। এবং পাকিস্তানের মাটিতেও গত কয়েক বছরে যতগুলো টি-20 খেলেছিল সেগুলোতেও জেতেনি। তাই বলা হচ্ছে যে আসলে ৭ বছর পরে পাকিস্তান আসলে একটা জয় লাভ করেছে। যদিও এই জয়ে আসলে মনে করি অস্ট্রেলিয়া ফেইল করেছে, সেই জন্যই হয়তো পাকিস্তান জিতেছে। কিন্তু আসলে পাকিস্তানের অনেক ফেইলিয়ার ছিল এখানে ভিতরেও। পাকিস্তান ২০ রানের ব্যবধানে জিতছে। সিরিজে ১-০ তে এগিয়ে গেছে। যদিও পরবর্তীতে যদি কালকে শনিবারে যে ম্যাচ হবে সেই ম্যাচে যদি মার্শ ব্যাক করে, যদিও ওদের মেইন প্লেয়ারগুলো খেলবেই না, অনেকে রেস্টে আছে, কেননা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, যদি কোনো ইনজুরি সম্ভাবনা হয়। এই জন্যই রেস্টে রাখা হয়েছে। যদিও তাদের যে এমনিতেও যে বেঞ্চে যে কয়জন প্লেয়ার আছে তারাও যদি খেলে, তাও মনে হয় সিরিজটা অস্ট্রেলিয়া রিটেইন করতে পারে। যদিও তাদের একটা বড় প্রবলেম হতে পারে স্পিন। তারা স্পিন উইকেটই প্রিপেয়ার করবে শ্রীলঙ্কান কন্ডিশন বিবেচনা করে পাকিস্তান। অতএব পাকিস্তান প্রস্তুতির দিক থেকে কোনো ছাড় রাখতেছে না। এবং ১৬৯ রানের যে টার্গেটটা দিয়েছে, এই টার্গেটটাও আসলে জাস্টিফাইড না, কেননা তারা ১০ ওভারে ৯০ রানের মতো একটা টার্গেটে পৌঁছে গিয়েছিল। এবং পরবর্তী ১০ ওভারে যদি তারা আরও ৯০ রান করতো, তাহলে এই রানটা ১৬৯ থাকতো না, ১৮০ বা ১৯০ পর্যন্ত এক্সটেন্ড করার সুযোগ ছিল। কিন্তু তাদের মিডল অর্ডারের ফেইলিয়ার, এটাই আসলে দায়ী এই ইনিংসটার জন্য আসলে। পাকিস্তানের এই জয় এবং অস্ট্রেলিয়ার হারের জন্য আসলে দায়ী অনেক কিছুই ফ্যাক্টর বলা যেতে পারে। যদিও পাকিস্তানের বিপক্ষে বর্তমানে দেখা গেল অনেক টিমই তাদের মেইন স্ট্রেন্থ টিম পাঠায় না। কেননা পাকিস্তান টিম অলরেডি আসলে ডিগ্রেড করে গেছে। আগে যে তাদের যে হিস্টোরি ছিল সেই অনুসারে তাদের আসলে ওরকম প্লেয়ারই নেই এখন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশকে ডমিনেট করার মতো। পাকিস্তানের যে এই যে ডি টিম ফ্যাক্টর বলা হচ্ছে এখানে, যে অস্ট্রেলিয়া তাদের ডি টিম বা সি টিমই বলা চলে পাঠাইছে পাকিস্তানে খেলার জন্য, যার ফলে দেখা যাচ্ছে যে প্যাট কামিন্স নেই, জশ হ্যাজেলউড নেই, মিচেল স্টার্ক তো অবসরই নিছে, সেটা হিসাব বাদ। তারপর ট্রাভিস হেড খেলছে, আবার মার্শ ক্যাপ্টেন যাদের, তাদের দলের ক্যাপ্টেন, সেও খেলছে না, সে রেস্টে আছে, হয়তো বা পরবর্তী ম্যাচ থেকে খেলতে পারবে। এই ফ্যাক্টরগুলোই আসলে শেষ পর্যন্ত পাকিস্তানকে সহযোগিতা করছে জেতার জন্য। যদিও পরবর্তীতে যদি এইসব প্লেয়ার ওয়ার্ল্ড কাপে খেলে, তখন দেখা যাবে যে আবার পাকিস্তান ম্যাচটা হেরে গেছে। প্রথম দিকে পাকিস্তান মারকুটে ব্যাটিং করলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ান বোলাররা সেটাকে সাম আপ করার জন্য ভালো বোলিং করার মাধ্যমে সেই রান রেটটাকে নিচে নামায় নিয়ে আসে। এবং প্রথম দিকে যে বলাররা বল করেছিল তারা আসলে অনেকটা ইনএক্সপিরিয়েন্সড, এবং মাঝে এসে অ্যাডাম জ্যাম্পা খুবই ভালো বল করেছে, এক্সেপশনাল বল করেছে, 4টা উইকেট পেয়েছে। এবং মেইন উইকেট যেগুলো নেওয়ার ছিল সেগুলো সব অ্যাডাম জ্যাম্পাই নিয়েছে। এবং দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার একটা মেইন বলারই খেলতেছিল বলা চলে, এবং সে মেইন বলারই আসলে পাকিস্তানের ধস নামায় দিয়েছে। এবং মিডল অর্ডারে যে পাকিস্তানের একটা ফেইলিয়ার, পুরোপুরি তাদের রান রেট এবং সে সময়ের সকল শট সিলেকশন এবং প্লেয়ারদের অবস্থা দেখলেই আসলে বোঝা যাচ্ছে না যে তারা কীরকম পরিমাণ স্ট্রাগল করতেছিল ওই রকম উইকেটে। এবং তা বাদেও তাদের স্পিন খেলার যে দুর্বলতা, বা পেসে যারা এক্সপ্রেস পেস বোলার আছে তাদের ক্ষেত্রেও যে তাদের যে বিপক্ষে যে তাদের দুর্বলতা, সেটা ভালোভাবেই প্রকাশ পেয়েছে। এবং বাবর আজমকে মিডল অর্ডারে নিয়ে যাওয়া এটা একটা তাদের যে ভুল সিদ্ধান্ত, এবং এরা পরবর্তীতে ব্যাকফায়ার করে, পাকিস্তানকেও ব্যাকফায়ার করবে এবং বাবর আজমের টি-20 ক্যারিয়ারকেও ব্যাকফায়ার করবে আসলে। আজ এই ম্যাচে অনেকদিন পর আবার পারফর্ম করতে দেখা গেছে হচ্ছে সাইম আইয়ুবকে। সাইম আইয়ুব যদিও ইন্টারন্যাশনালে আসলে একটা ফেইলিয়ার, যদিও তাকে আসলে হাঁসের ফার্ম দিতে পারবে, কেননা যতগুলো ডাক মেরেছে সে গত কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচে। এবং এশিয়া কাপেও তার পারফরমেন্স খুবই বাজে ছিল, শুধুমাত্র বোলিংয়ের জন্য সে টিকে আছে। যদিও আমার মনে হয় শ্রীলঙ্কাতে গেলে সে আবারও ফেইলই করবে। এখানে শুধুমাত্র কন্ডিশনটা ওদের নিজের দেশীয় কন্ডিশন, এবং এখানেও খেলে খেলে অভ্যস্ত, সেই জন্য হয়তো বা সে পারফর্ম করতে পেরেছে। যদিও আসলে মেইন স্ট্রেন্থ টিমের বিপক্ষে পারতো কিনা সেটা আমার জানা নেই। তবে সাহিবজাদা ফারহানের যে পারফরমেন্স সেটা আগের মতোই রয়ে গেছে। সে আসলে অনেক ডট খেলে, যদিও দুই একটা পাওয়ার হিট করে আসলে, কিন্তু অ্যাট দ্য এন্ড আসলে সে সেরকম ভালো ব্যাটসম্যান না। তার জায়গায় আসলে বাবরকে রিপ্লেস করা যায়, সে ফার্স্ট বলেই ডাক মেরে চলে গেছে। এবার আসা যাক বাবর আজম। বাবর আজমকে আবারও অন্য একটা পজিশনে খেলানো হয়েছে। সে আসছে আসলে ৪ নম্বরে ব্যাটিং করার জন্য। তার স্ট্রাইক রেট ছিল ১২০, ২০ বলে ২৪ রান করে, এবং একটা উইয়ার্ড শট খেলতে যায় যেটা আসলে তার ক্যারেক্টারের সাথে যায় না, বা তার ব্যাটিং যে স্টাইল সেই স্টাইলের সাথে যায় না, এরকম একটা শট খেলতে গিয়ে আউট হয়েছে। যদিও সে সুইপ করতে পারতো, কিন্তু রিভার্স সুইপ করার আসলে কোনো প্রয়োজন ছিল না। এবং তার এই যে এইরকম ব্যাটিং পজিশনে সে যদি জানতো, তাহলে আমার মতে তার নিজেরই উচিত ছিল হয়তো বা ওয়ার্ল্ড কাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এবং তার আসলে এখন উচিত ব্যাটিং এর এই সব শট ডেভেলপ করার জন্য হলেও অন্তত ডোমেস্টিক খেলা, এবং তার বিভিন্ন শট ডেভেলপ করে অন্তত ১-১.৫ বছর পর হলেও দলে কামব্যাক করা। কিন্তু তার আসলে এইরকম প্রত্যেকটা টুর্নামেন্টের আগে তার ব্যাটিং পজিশন চেঞ্জ করা আসলে তার জন্য ডেঞ্জারাস, এবং তার দলের জন্য ডেঞ্জারাস।
এবার আসা যাক ফাখার জামান। ফাখার জামানের বর্তমান আসলে পারফরম্যান্স খুবই খারাপ এবং তার রিসেন্ট ফর্ম যদি দেখা যায় আইএলটিতেও যে খেলেছে সেখানেও তার পারফরম্যান্স অত ভালো না। তার স্ট্রাইক রেট ছিল আজকে ৬২ এবং সে ১৬ বল খেলে ১০ রান করে এবং তার স্ট্রাইকেল আসলে বোঝা যাচ্ছিল তাকে বর্তমানে আসলে এইরকম সাইডে আসলে খেলানো বা টি-টোয়েন্টিতে খেলানো আমার জাস্টিফাইড মনে হয় না এবং তারও অনেকবার পজিশন চেঞ্জ করা হয়েছে ব্যাটিং পজিশন, যেটার ফলে আসলে সে স্ট্রাগল করেছে। যেমন ফাখার জামান আজকে ৭ নম্বর ম্যাচ খেললো সে 5th পজিশনে এবং বাবর আজম তার সেকেন্ড টাইম খেললো 4th পজিশনে। সে লাস্ট খেলেছিল ২০১৮ সালে এবং ফাখার জামানকে তো বর্তমানে খুবই বেশি ওঠানামা করানো হয়। হয়তোবা সে ওপেনার ছিল, ওপেনারেও তার পারফরম্যান্স খুব ভালো ছিল না। মানে তার ওভারঅল টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ওরকম ভালো ছিল না। শুধুমাত্র তার চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ দেখেই তাকে বলা হয় যে বিগ ম্যাচ প্লেয়ার, কিন্তু আসলে তার সেরকম পারফরম্যান্স আর পরবর্তীতে দেখা যায়নি। এরপর আসা যাক তাদের স্ট্রাইক রেটের কম্পারিজন দেখলে বোঝা যাচ্ছে যে সাইম আইয়ুব ১৮১ স্ট্রাইক রেটে খেলতেছিল, সেখানে বাবর আজম ১২০ এবং সবথেকে লোয়েস্টে খেলতেছিল ৬২তে ফাখার জামান। আসলে এটা জাস্টিফাইড না। এবার আসা যাক বোলিং এন্ডে। বোলিং এন্ডে আসলে স্পিনার্সরা খুব ভালো বল করেছে। পেসারদের বোলিং অত ভালো ছিল না। স্পিনার্সদের মধ্যে ১ম এই যে উইকেটের ট্রিকগুলো খেলে ফেলেছে সেটা হচ্ছে সাইম আইয়ুব। ১ম এ এসে মূল উইকেটগুলো নিয়ে নিয়েছিল, যার ফলে পরবর্তীতে অস্ট্রেলিয়া স্লো ডাউন হয়ে গিয়েছিল এবং তাদের মেইন ব্যাটার্সরা চলে যাওয়ার পর আসলে এটা টাফ হয়ে গিয়েছিল তাদের জন্য। এরপরে যে মেইন ট্রিকটা খেলেছিল সেটা হচ্ছে আবরার আহমেদ। সে ৪ ওভার বল করে ১০ রান দিয়েছিল, ২টা উইকেট নিয়েছিল এবং তার ইকোনমি রেট খুবই ভালো ছিল 2.5। সে সম্ভবত ১৬-১৭টার মতো ডট বল করেছিল এবং এটা আসলে তাদেরকে ব্যাকফুটে নিয়ে যায়। সে একই জায়গায় বল ড্রপ করে সেখানে কখনো গুগলি করছিল, কখনো শার্প টার্নিং লেগ স্পিনিং করছিল, যার ফলে আসলে তার বল আবার স্কিলও করতেছিল, যার ফলে ব্যাটসম্যানদের আসলে টাফ হয়ে যায় সেরকম পজিশনে থেকে খেলার জন্য এবং এরকম একজন টাফ টাইপ স্পিনারকে আসলে ডিল করার জন্য, তাও আবার অস্ট্রেলিয়ানদের জন্য আসলে এটা আসলেই অনেক কষ্টকর বা তার জন্যই তারা অস্ট্রেলিয়ানরা স্ট্রাগল করতেছিল তার বিপক্ষে। এরপরে আসা যাক একটা প্রিমিয়াম বোলার শাহিন শাহ আফ্রিদি। সে আসলে ২০২১ সালের পর থেকে এই পর্যন্ত তার আমি কোনো ভালো পারফরম্যান্স দেখি না বললেই চলে। তার আসলে পারফরম্যান্স অনেক ডিগ্রেড করেছে এবং তার বোলিং পারফরম্যান্স, তার বোলিং স্পিড সবকিছুই আসলে অনেক আগের থেকে ডাউন হয়ে গিয়েছে। যার ফলে আসলে তার বোলিং আসলে আর পছন্দ হচ্ছে না। তার ৩ ওভারে সে ২৯ রান দিয়েছে এবং তার ইকোনমি রেটও অনেক বেশি, ৯ এর উপরে, যেটা ১০ এর কাছাকাছি একেবারে এবং এটা আসলে জাস্টিফাইড না। তার বোলিং পারফরম্যান্স তাকে ঠিক করতে হবে, নাহলে দলে জায়গা পাওয়া আসলে টাফ, কিন্তু তবুও সে কোনো না কোনোভাবে দলে টিকে যাচ্ছে, কেননা সিলেকশন প্যানেলে আকিব জাভেদ আছে আসলে। এরপরে আসা যাক শাদাব খান, যে আসলে তার শ্বশুরের লবিংয়ের জন্য সে দলে আসলে জায়গা পেয়েছে, যদিও তাকে বলা হয় দামাত খান বা ফুল টস খানও আবার অনেক সময় বলা হয়, কেননা সে অনেক ফুল টস বল করে। তার বোলিং পারফরমেন্স আসলেই অত ভালো না, যদিও সে ৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়েছে, তাও তো তার পারফরমেন্স ভালো হচ্ছে না। টি-টোয়েন্টিতে আসলে একটা স্পিনারের অন্তত 7 ইকোনমিতে রান খেলে তাও সেটা একটা মানা যায়, তাও আবার এইরকম কন্ডিশনে। বোলিং তো ভালো ছিল না, প্রথম দিকে অনেক রান কনসিড করেছিল, শেষে একটা উইকেট পেয়েছে। আর ব্যাটিং পারফরম্যান্সও তার যে খুব বেশি একটা ভালো ছিল সেটাও বলা যায় না। সবকিছুর পরেও একটা জিনিস বোঝা যাচ্ছিল না যে ২ দলের জার্সি আছে হলো আসলে সবুজ রঙের। আসলে হোম অ্যান্ড অ্যাওয়ে কিটগুলো কেন এরা অ্যারেঞ্জ করে না সেটা বোঝা যায় না। আসলে হোম অ্যান্ড অ্যাওয়ে কিট আসলেই অ্যারেঞ্জ করা উচিত এবং এইসব যাদের যেসব দলের জার্সি ম্যাচ হয়ে যায় তাদের আসলে আলাদা জার্সি ম্যানেজ করা উচিত। এই বিষয়গুলো সম্বন্ধে আইসিসি কখনো লক্ষ্য করে না, কারণ এই জন্যই এই গেমটা ডিগ্রেড করতেছে। কেন কখনো গ্লোবাল ইভেন্ট হিসেবে ক্রিকেট আসলে সেরকমভাবে উপরে যেতে পারছে না, তার পিছনে আইসিসি, বিসিসিআই এবং এরা সকলেই আসলে জড়িত, কেননা এরা নিজেরাই চায় না গেমটাকে ডেভেলপ করার জন্য। এখন আসলে পাকিস্তান একটা বড় প্রবলেমে পড়বে যে নাম্বার 3 তে গিয়ে সবসময় একা খেলবে। নাম্বার 4 এ যদি বাবার যায় তাহলে আসলে সেটা তার নিজের দলে জায়গা পাওয়া এবং পাকিস্তান টিমে খেলা আর নিজের পারফরম্যান্স আসলে কোনোটাই ঠিক থাকবে না। এই জিনিসটা আসলে ব্যাটিং অর্ডার এখন ওয়ার্ল্ড কাপের জাস্ট লাস্ট মোমেন্টে এসে আর ২ টা ম্যাচ তারা খেলতে পারবে। সেই সময় এসে তারা এক্সপেরিমেন্ট করতেছে। এটা আসলে ব্যাকফায়ার করবে এবং এই বিষয়টা আসলেই কোনো দিক থেকে ঠিক মনে হচ্ছে না। এই হচ্ছে এই এক্সআই নিয়ে যদি খেলে, এই ১১ জন নিয়ে যদি খেলে তাহলে সেটা ভালো হবে। ওখানে দেখাচ্ছে যে উসমান তারিক অথবা শাহিন শাহ আফ্রিদি, আসলে ওরা না। উসমান তারিক নিজেও খেলবে, শাহিন শাহ আফ্রিদিও খেলবে, তাহলেই ১১ জন প্লেয়ার হয়। এই স্কোয়াড নিয়ে যদি খেলে তাহলে ভালো হবে। বাবার আজমের সেখানে সাইম আইয়ুব ওপেন করবে, সেখানে সালমান আগা নাম্বার 3 তে খেলবে, 4 এ খেলবে হলো ফয়জান আফে, 5 এ খেলবে হলো উসমান খান, ৬ এ খেলবে মোহাম্মদ নওয়াজ, ৭ এ আসবে হলো শাদাব খান, তারপর শাহিন শাহ আফ্রিদি এবং তারপর যারা আছে তারা সেভাবে যাবে আসলে। এই অনুসারে যদি খেলায় সেক্ষেত্রে পাকিস্তানের কিছুটা হলেও সাকসেস রেশিও আসার সম্ভাবনা আছে। না হলে তাদের সমস্যাই আছে ওয়ার্ল্ড কাপে ব্যাটিং অর্ডার নিয়ে বা এটা, এবং এটার জন্য পুরোপুরি এসকেপ গড হিসেবে তৈরি করা আছে বাবার আজমকে। এই জন্যই তাকে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে সিলেক্ট করা হয়েছে, যেন টুর্নামেন্ট শেষে তার উপরে দোষ দিয়ে সব কিছু পার হয়ে যাওয়া যায়। কেননা পুরো দলের মধ্যে যেই ভালো খেলুক বা যাই হোক, দল জিতুক বা হারুক, সবসময় ব্লেম করা হয় শুধুমাত্র বাবার আজমকে। এমনকি যদি বাবার কোনোদিন দেখা যায় যে ভুলে ৫০ বলে 100 করছে, পাকিস্তান ম্যাচও জিতছে, তবুও দোষ দেওয়া হয় ৫০ বল কেন খেলছে, সেখানে ৪০ বলে কেন ওই রানটা করেনি। পরবর্তী ম্যাচের বিশ্লেষণের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করে
অল নোটিফিকেশনস করে দিতে পারেন।